সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আজ আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা দিতে চাই সেটা আসলে আমার মনে হয় যে সবার ভেতরকার অভ্যন্তরীণ একটা অনুভূতির ব্যাপার। সেটা হলো সবাই মিলেই একটা আলাদা রকম সৌন্দর্য থাকে। একা একা অনেক কিছুর অনেক সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্য আছে, তবে সবাই মিলে যে বাড়তি কিছু যোগ হয় সেটা মনে হয় যেন একটু অত্যধিক সুন্দর কিছু তৈরি করে। সেই বিষয়গুলো নিয়ে আড্ডা দিতে চাই। আমি অহনা তাসনিম খান আছি পুরো আড্ডা জুড়ে আপনাদের সাথে। 1 ঘন্টার এই আড্ডায় আমাদের সাথে থাকবেন দুজন বন্ধু যারা নিজ নিজ মহিমায় আলোকিত করেছে নিজেদের অঙ্গন এবং আশেপাশের চারিদিক, এবং সাথে আজ আমাদেরকেও অনেক কিছু জানাতে শেখাতে আড্ডা দিতে এসেছেন। চলুন পরিচয় করে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছে ফারিন তামান্না, তিনি একজন আবৃত্তি শিল্পী এবং সাথে নৃত্যশিল্পী। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশে আছেন শাহনাজ শারফুদ্দিন, তিনি সহকারী অধ্যাপক, বিএফ শাহীন কলেজ, ঢাকা। ধন্যবাদ। এই দুজন বন্ধুর সাথে আজ আড্ডা হবে, তবে জানেন আপনাদেরকে ছাড়া লেডিস ক্লাবের আড্ডা একেবারেই খানিকটা অসম্পূর্ণ থাকে, তাই না? জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, সেখান থেকেই ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। যত দ্রুত আসবেন আড্ডা তত দ্রুত জমে উঠবে। এবং এখন জানতে চাই ফারিন তামান্না আপুর কাছে তার জীবন সম্পর্কে। আবৃত্তি এবং নৃত্যশিল্পী দুটোর সাথেই যুক্ত থাকা মানেই হলো, আমি একটু মনে করতে পারছি যে আপনার পরিবার একটু সংস্কৃতি মনা, যার কারণে আপনি অনেকগুলো অঙ্গনের সাথে জড়িত থাকার চেষ্টা করেছেন। সেখানে কে আসলে পরিবারে আপনাকে খুব বেশি এই বিষয়ে এনকারেজ করেছে? আচ্ছা, এখানে উল্টো করে বলতে হয়, এখানে আসলে আমি ব্যক্তিগতভাবে ভীষণ সংস্কৃত মনা, পরিবার আমাকে সাপোর্টটা করে। আচ্ছা। এবং ছোটবেলায় যেটা হতো যে আমার বাবা খুব ভীষণ একটু ধার্মিক প্রকৃতির, খুব একটা এটার অ্যাপ্রিসিয়েশনটা যে খুব বেশি ছিল সেরকম না, কিন্তু আমার ভেতরে কাজটা করতো। আমি আমার জায়গাটাকে বের করে নিয়েছি, হ্যাঁ, এবং অবশ্যই আমি পরিবার থেকে সে সাপোর্টটা পাচ্ছি বলে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি। তাহলে ঠিক কত বছর সময় থেকে আপনি আবৃত্তির সাথে বা নৃত্যের সাথে আমি যুক্ত হলেন? আমি জানতাম না যে আমি এটা করতে পারি, বা সুন্দর করে কথা বলাটাও যে একটা আর্ট, এটা আমি বুঝতাম না। তো আমি দেখতাম যে যারা সুন্দর করে কথা বলে আমাকে খুব আকৃষ্ট করে, আমার ভালো লাগে, হ্যাঁ। তো তারপর আমাকে যখন আমি প্রশংসা পাই বা আমার একটা অ্যাপ্রিসিয়েশন পাই, তখন আমারও একটু নিজের প্রতি মনে হয় যে একটা কনফিডেন্সের জায়গা বিল্ড আপ করে। তো আমি আসলে মজা করতে করতে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে টিএসসিতে একবার ঘুরতে চলে যাই। তো ওখানে হয় না যে মজার ছলে যে আচ্ছা তুই তো সুন্দর করে কথা বলতে পারিস, তোর জন্য এটা। পরে দেখি যে এত সুন্দর একটা জায়গা, এত কিছু শেখার আছে, মানে আমি তো গ্রামারটা জানতাম না, আমি তো এভাবেই কথা বলি সবসময়। তো এর ভেতরেও যে শেখার তো কোনো শেষ নেই, এবং এত সুন্দর সুন্দর এত গুণী অগ্রজ ব্যক্তিরা এত সুন্দর করে বলেন, তাদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তখন আমি ভর্তি হয়ে যাই, সেটা ছিল 2007-এর দিকে। তো হয়ে যায় একটা সংগঠনে টিএসসিতে। তো ওই সময় থেকে আমার যাত্রা শুরু। বাহ, চমৎকার। এরপরে তো আপনি নাট্যশিল্পী হিসেবেও কাজ করেন এখন পর্যন্ত। সবচেয়ে আমার তো যে বলে না যে অনেকগুলো আমার ভালোবাসার এক একটা মাধ্যম বলতে পারি, যে কবিতা, আবৃত্তি, তারপর হচ্ছে নৃত্য, তো ওটা আমার ভেতরে ছিলই। আমি গানও করে থাকতাম, গানটা থেকে আমি সরে এসেছি। তো পরে নাটকে আমার সবচেয়ে শেষের আমার যুক্ত হয়েছি একদম ভেরি রিসেন্টলি, আমি 2 বছরের মতো হবে। তো এটা আমি নাগরিক নাট্যাঙ্গনে আছি। তো এটাও আমার একটা খুব ভালো লাগার একটা জায়গা। আমি আরো শুনতে চাই আসলে এই জার্নিটাকে আপনি একলা কিভাবে এগিয়ে নিয়ে গেলেন, কারণ আমি যেহেতু একটু রিলেটও করতে পারি, সেটা হলো যে যখন পরিবার থেকে এই সাপোর্টটা আসে না, বা পরিবার যখন একটু রক্ষণশীল মন মানসিকতার থাকেন, তখন তারা কিন্তু আপনাকে নাচের স্কুলে ভর্তি করেন না, বা তারা আপনাকে আবৃত্তি শিখতে পাঠান না, বরঞ্চ নিজেকেই নিজে একটা ইনিশিয়েটিভ নিতে হয়। তো সেই জার্নিটা ডেফিনেটলি শুনবো। তার আগে একটু শাহনাজ আপুর কাছে আসতে চাই। সহকারী অধ্যাপক হিসেবে আপনি একটা খুব ভালো কলেজে আছেন, ওয়েল রিনাউন্ড কলেজে আছেন। এই শিক্ষকতা বা অধ্যাপক হিসেবে এই জার্নিটা শুরু কোথায় ছিল? আসলে আমি কিন্তু একদম যে এটা ঠিক করেছিলাম যে আমি টিচার হব, সেরকম কিছু ছিল না বিষয়টা প্রথম দিকে। তো আমি মাস্টার্স করার পরেই ভাবলাম যে একটা জবে তো ঢুকতে হবে বা কিছু একটা করতে হবে। তখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া শুরু করলাম। তারপরে আমার একটা স্কুলে হয়ে গেল, একটা কলেজে হয়ে গেল আর কি। এই যে শুরু হলো, এটা 2001-এর কাহিনী। এরপরে চলছে, এবং একটা সময় পরে আমার কাছে মনে হলো যে না, এই পেশাটাই বোধহয় আমার জন্য বেস্ট, মানে এটাকেই আমি এনজয় করছি, এটাকেই ভালো লাগছে। তো ওইখান থেকেই পথ চলা শুরু, এবং এখন পর্যন্ত শিক্ষক হিসাবেই আছি। আর এটার একটা কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসি। ওদের মধ্যে যে উদ্দীপনা, যে তারুণ্য, আমার যত বয়স হোক না কেন, আমি তো ওদের সাথে যখন থাকি আমাকে সেটা ভাবায় না, আমার সেটা ভালো লাগে।
প্রত্যেকটা জিনিসের সাথে থাকতে, ওদেরকে মেন্টরিং করতে, আমার সেই কাজগুলো করতে ভালো লাগে। আর তামান্না আপু যেরকম বললো যে আমিও টুকটাক ওদের সাথে সাংস্কৃতিক কার্যক্রমেও জড়িত থাকি, গান, বিভিন্ন, আমি ওখানে বিভিন্ন ক্লাবের মডারেটর, উপদেষ্টা এগুলো হিসাবে থাকি। তো এই শুধুমাত্র শিক্ষকতার আশেপাশের যে কাজগুলো, সেটা নিয়েও আমি যেহেতু থাকি, তো এটা আমাকে মানে উদ্দীপনা দেয়, ভালো লাগে আমার। সংস্কৃতি অঙ্গনের যে কোনো কাজের সাথে যখন জড়িত থাকা, তখন আবার দেখা যায় সেগুলো অভ্যেসের একটা বিষয় থাকে। সেই অভ্যেসটার কি সুযোগ রয়েছে আপনার ব্যস্ত জীবনে? আমি চেষ্টা করি। আমি আসলে অনেক ছোট, আমার আব্বু আম্মু ওরা যেমন বললো সেরকম আমার আব্বু আম্মু এবং আমার ফ্যামিলির সবাই খুবই সংস্কৃতি মনা, এটা একটু উল্টো আর কি। যাই হোক, তো তারা ছোট থেকে আমাকে আমার ভাই বোন সবাইকে গান শিখিয়েছে, তবলা শিখিয়েছে, গিটার শিখিয়েছে। আমি দীর্ঘদিন স্যারের কাছে গান শিখেছি, বিভিন্ন কম্পিটিশন করেছি। তো দেখা যায় যে প্রফেশনালি আমি ওই গানের সাইডটা না গেলেও এটা আমার একটা প্যাশন, আমার ভালো লাগে। তারপরে দেখা গেছে আমি যখন জয়েন করলাম স্কুলে এবং কলেজে, তখন ওই বিভিন্ন কালচারাল জিনিসগুলো অ্যারেঞ্জ করা বা কম্পিটিশনগুলোর সাথে থাকা, এই কাজগুলো আমি করি। সাথে সাথে টুকটাক স্থাপনা করা, কবিতা আবৃত্তি করা, এগুলো আর কি টুকটাক করি। কিন্তু আমি সবসময় কালচারালি ইনভলভড সব কিছুর সাথে, অল টাইম। বাহ, তাহলে এই বিষয়ে আমি এখন ফারিনাপুর কাছে আবারও আসতে চাই এবং জানতে চাই যে আমি দেখেছি যে আপনার যে প্রফেশনগুলো, পেশাগুলো, সেগুলো হলো সবগুলোই সংস্কৃতির সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমি একটু বলি, আমি তার আগে আসলে কর্পোরেটই ছিলাম। হ্যাঁ, তো আচ্ছা। ওইটাই আমার প্রফেশনাল লাইফ ছিল বেসিক্যালি। আমার যাত্রা শুরু হয় অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে। তো ওটা আমি স্টুডেন্ট লাইফেই জয়েন করেছি, এবং সেটাও বাহ। কিন্তু আমার কথার জন্য, মানে ওটা হয় না যে ওয়াকিং ইন্টারভিউর মতো, হ্যাঁ, কোনো একটা বন্ধু বা বড় ভাইয়ের থ্রুতে যে এরকম একটু কথা বলবে, কোনো একটা পারপাস সার্ভ করতে হবে। সো আমি কথা বলি ওখানকার সিইওর সাথে। তো আই গট মানে হয় না যে আমাকে নিয়ে নেওয়া হলো, এবং এটা খুব মজার একটা ইন্টারভিউ ছিল। আই জাস্ট স্পোক মাই হার্ট, মানে হয় না যে আমি নর্মালি কথা বলছি, তো এরকম তো যেহেতু কর্পোরেট না, অ্যাডভার্টাইজিং এজেন্সি, তো একটু ফ্লেক্সিবল এরকম, এবং খুব মজার ছিল। এটা ছিল আমার ফার্স্ট জব। ওখান থেকে আমি কর্পোরেটে সুইচ করি। তখন আমি আমার ক্লায়েন্ট থাকে এজেন্সি এরকম, তো ওদের সাথে কাজ করতে হয়। এরপর আমি মিডিয়া বক্সে জব করি। তারপর একটা লম্বা সময় বিরতির পরে আমি আবার একটা কফি বিন অ্যান্ড টি লিফে, ওখানে আমি ম্যানেজার মার্কেটিং হিসেবেও ছিলাম। আচ্ছা। তো এরপর দেখলাম যে আমার যেহেতু আমার ফ্যামিলি একটু প্রায়োরিটি, আমার মেয়েকে সময় দিতে হচ্ছে, একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো হয় না, আমার ভেতরে এটা ছিল। তখন আমি কাজ করতাম, কিন্তু এভাবে এতটা ছিলাম না, মানে সময়টা বের করাটা তো একটা স্ট্রাগলিং, একটা খুব চ্যালেঞ্জিং ছিল। তারপর আমি নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় আমি এখানে মানে ফুল ইনটু কালচারাল অ্যাক্টিভিটিস। বাহ, এটা আমার কাছে, এটা কি আপনার জন্য কোনোভাবে মনে হয়েছে যে কালচারাল অঙ্গনে এসে শুধুমাত্র এই জায়গাটার উপর নির্ভর করে এটা আপনার কাছে চ্যালেঞ্জিং কিনা? অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ যে আপনি যখন আপনার পার্সোনাল লাইফ, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যখন একটা কর্পোরেট লাইফ হয়, আপনি যদি একটা হ্যান্ডসাম স্যালারি আপনি নিচ্ছেন, হ্যাঁ, সেটার সাথে উই হ্যাভ দ্য আইডিয়া যে আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে তো আপনি যদি ফাইন্যান্সিয়াল ওই অ্যামাউন্ট হিসেবে চিন্তা করেন, সেটা তো আসলে কম্পারেবল না। কিন্তু আমার চিন্তাটা একটু অন্যরকম আসলো, যে হয় না যে মনেরও তো একটা অ্যাকাউন্ট থাকে, এবং আমাকে যেহেতু এটা ভীষণভাবে আকৃষ্ট করে, টানে, আমার একটা ন্যাক আছে, হ্যাঁ, ফ্যাসিনেশন আছে। তো আমি ওই জায়গাটাকে ভাবলাম যে কম্প্রোমাইজ করি, এবং আমি কিন্তু প্রফেশনালি ভয়েসও দিয়ে থাকি, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংয়ে ভয়েস দিই বা আলাদা করেও ভয়েস দিচ্ছি। অফ দ্য রেকর্ড আমি কিছু না কিছু আমার হাত খরচ চালানোর মতো আমি কিছু করে ফেলি। তো আই এম হ্যাপি উইথ দ্যাট, হ্যাঁ, কারণ আমি আমার মেয়েকে সময় দিতে পারছি, সংসারের সময় দিয়ে বাকিটা সময় এটা আমার উপর, যেখানে আমি ইনভলভ হতে পারছি আমি হচ্ছি। কিন্তু চাকরি হলে তো আমাকে ফিক্সড, আমার কোনো এখানে আমার চয়েসের অপশনটা নেই। তো এবং আমি এনজয়িং মাই লাইফ। স্ট্রাগলিং হয়, অনেক চ্যালেঞ্জিং হয়, সবসময় একটা স্মুথ হয় তা না, কিন্তু স্টিল আমার খুব ভালো লাগে। যেহেতু ইতিবাচক, আমি সেহেতু এই যে আমাদের যে কাজের অঙ্গনটা আছে, যেটাকে আমিও সংস্কৃতি মূলক কাজগুলোই করে থাকি, সেহেতু আমি একজনকে পেলাম যে আসলে পুরোটাই এই বিষয়ে কাজ করে। তো একটা ডিবেটেবল কথা আছে, সেটা একটু ক্ল্যারিফাই করে দেওয়া যায় কিনা সেটাও একটু শুনি। সেটা হলো যে অনেকেই বলেন যে যারা শুধুমাত্র এই ধাঁচের কাজ করেন, তাদের আসলে শুধু টাকার জন্য কাজ করলে হবে না, তাদেরকে ওই মন থেকে কাজ করতে হবে এবং টাকার ব্যাকআপ থাকতে হবে, না হলে নাকি এখানে সাস্টেইন করা যায় না। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? দুইটা ক্ষেত্রে আমি বলবো। একটা যখন আমি শিল্পের কাজ করব, শিল্পের কাজটাকে শৈল্পিক আঙ্গিকে আমাকে দেখতে হবে, দ্যাটস ভেরি ট্রু, হ্যাঁ। শিল্পের ক্ষেত্রে আমি ব্যবসায়িক মনোভাবটা রাখতে পারবো না।
এখন কথা আছে, কিন্তু যখন আমাকে কেউ হায়ার করলো বা একজন শিল্পীকে কেউ হায়ার করলো তার কোনো একটা কবিতা পড়বার জন্য প্রফেশনালি বা কিছু, হ্যাঁ, বা কোনো একটা রেকর্ডিংয়ের কাজে, সেটা কিন্তু প্রফেশনাল। তখন তার প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। যখন সংগঠন থেকে আমরা কাজ করছি, সাংগঠনিক অনেক কাজ করছি, সেখানে আমরা কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিট চিন্তাই করি না, হ্যাঁ। কিন্তু যখন আমি প্রফেশনালি কাজ করব, ইট হ্যাজ টু বি প্রফেশনাল। তো দুইটাই আছে, কিন্তু মননটা আপনি যে করছেন, আপনার এখান থেকে কত আপনি আর্ন করতে পারছেন সেটা চিন্তা না করে ভালোবাসার জায়গাটা অনেক বেশি কাজ করে। বাহ, চমৎকার। সংস্কৃতি অঙ্গনে শাহনাজ আপু আছে, তার কাছেও এই বিষয়েরই প্রশ্ন আরেকটা করি। সেটা হলো যে অনেক সময়ই দেখা যায় যে অনেক ভালো ভালো আর্টিস্ট যারা আসলে আমাদের সংস্কৃতির অঙ্গনে, আমাদের নাট্য অঙ্গনে, নানান অঙ্গনে আসলে অনেকভাবে প্রোভাইড করেছেন, অনেক কিছু দিয়ে আমাদেরকে খুব সমৃদ্ধ করেছেন, কিন্তু দেখা যায় যে তাদের শেষ জীবনটা এমনও কাটে যে আসলে তাদের জন্য দেখা যায় যে একটা টাকা গুছিয়ে দিতে হয় বা তাদেরকে একভাবে বলতে হচ্ছে যে না, এমন আর্টিস্ট উনি এরকমভাবে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তিনি একটা খারাপ সময় কাটাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে নানানভাবে অভিনয়ের জগৎ বা সংস্কৃতির জগৎকে প্রপার ফান্ডিং করা হয় না, বা তাদের ভবিষ্যৎটা এরকম কেন হয়, কি মনে হয়? এটা তো অবশ্যই আমার কাছে মনে হয় যে প্রপার ফান্ডিংয়ের বোধহয় একটু কমতি আছে। আর আমি যদি চিন্তা করি যে অভিনেতা অভিনেত্রী বা যাদের কথা, ওনারা কিন্তু আমাদের একটা খুব ভালো সময় উপহার দেন, আনন্দ দেন, ভালো সময় উপহার দেন, এবং তাদের সেই যোগ্যতা আছে। তো দেখা যায় যে অনেকে, এটা আপনি যেটা বললেন এটা ঠিকই, যে দেখা যায় যে শেষ বয়সে গিয়ে ওনাদের অসুস্থতার জন্য বা যে কোনো কারণে অন্যের হেল্প নিতে হয়। তো আমার কাছে তো মনে হয় যে এইটা ওনারা যে সমস্ত সংগঠনে থাকেন তাদের যেমন খেয়াল রাখা উচিত, সরকারিভাবেও কিন্তু পৃষ্ঠপোষকতা থাকা উচিত, যে তাদের শেষ জীবনটাতে তারা যেন একটা প্রপার সাহায্য পান। এই বিষয়টা আসলে আমার মনে হয় যে সরকারি চাকরিতে কিন্তু পেনশন আছে, কিন্তু শিল্পীদের অভিনয় ক্ষেত্রে জগতে সেটা কেন হয় না, বা যারা আসলে আমাদের অভিনয়ের অঙ্গনে বা গানের অঙ্গনে বা সংস্কৃতির নানান অঙ্গনে যারা কিনা আসলেই খুব প্রোভাইড করছেন, যারা আমাদেরকে একসময় খুব এন্টারটেইন করেছেন, তাদের একটা পৃষ্ঠপোষকতার দায়ভার তো আসলে আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি তো ওইটাই বললাম যে আমরা এন্টারটেইনড হই তাদের দ্বারা, আমাদের একটা খুব সুন্দর ভালো সময় কাটে। তাহলে সেইটুক চিন্তা করলেও কিন্তু আমাদের ওই দায়ভারটা থেকেই যায় যে তারা আমাদের এত সুন্দর সময় উপহার দিয়েছেন, তাদের জন্য আমাদের অবশ্যই কিছু করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। এবং আমাদের শিল্পীরা প্রত্যেকে কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো টেলিভিশন, এগুলোর সাথেও জড়িত থাকে। যে যখন যেখানে জড়িত থাকে সেই সংস্থাটার আমার মনে হয় একটা দায়ভার থেকে যায় তাদের প্রতি, তাদের শেষ জীবনটার ভার নেওয়ার জন্য। সরকারের তো অবভিয়াসলি থাকাই উচিত, থাকবে, সাথে তারা যে সংগঠনে থাকে আমার মনে হয় তাদেরও একটা দায়ভার থাকে যে ওনারা কেমন আছেন এটা খোঁজ খবর নেওয়া, ওনাদের সময় অসুস্থতার সময় পাশে দাঁড়ানো। দেখা যায় আমরা আসলে ভুলে যাই, একটা কখন আমাদের মনে পড়ে, তখন মনে পড়ে যখন সেই ব্যক্তিটা অসুস্থ হয়। হ্যাঁ, আমরা হয়তো ফেসবুকে দেখি, আমরা পেপারে দেখি, তখন কয়েকদিন হুলস্থুল হয়। আমার কাছে মনে হয় এটা ওনাদের জন্য অসম্মানজনক যে ওনাদের একজন এতদিন আমাদের একটা ভালো সময় উপহার দিয়ে ওনাদের মানুষের কাছে হাত পাততে হচ্ছে। আমার তো মনে হয় যে এটা আসলে খুবই অসম্মানজনক। এটার থেকে আমাদেরই আসলে ওনাদেরকে দেখতে হবে, মানে প্রপার একটা, আমার মনে হয় যে একটা সিস্টেম থাকা উচিত যেটার কারণে আসলে এটা না হয় এবং তাদেরকে আমরা সম্মানজনক একটা জীবন এনশিওর করতে পারি। সেই বিষয়ে আসবো, সবাই মিলেই সুন্দর, সবার কথাই চিন্তা করতে হবে, সেই কারণে আজ সেই বিষয়ে আড্ডা। ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। সবাই মিলেই আসলে সুন্দর, এবং সেই সবাই থাকার কারণে যে সৌন্দর্য তৈরি হয় সেই গল্পগুলো আরও সুন্দর। আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়, এবং আমাদের সাথে দুজন বন্ধু তো অবশ্যই আছেন। সাথে আপনাদেরকেও বলতে চাই যে আপনারা স্ক্রিনের জুমের আইডি এবং পাসওয়ার্ড দেখে চলে আসবেন। শুধু নারী বন্ধুরা যুক্ত হবেন, আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে, এবং সাথে আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইলে। যে কোনো জায়গাতে এসে আপনারা কিন্তু সেখানে মন্তব্য বাক্সে নিজের মন্তব্য রাখতে পারেন, এবং নারী বন্ধুরা যারা এসে আমাদের সাথে গল্প করতে চান তারাও আইডি পাসওয়ার্ড খুঁজে খুব জলদি চলে আসবেন। একটা বিষয় নিয়ে কথাই বলছিলাম যে সবাই থাকলে যে সুন্দর ব্যাপারটা হয় সেটা বেশ চমৎকার, কিন্তু সবার ভাবনা আসলে একসাথে মেলে না। এটা আসলে মানে একসাথে এক একটা জায়গার এক একটা মন মানসিকতা আলাদা। তো সেই বিষয়টা যদি আসি যে অনেক সময় দেখা যায় যে আপনি বলছিলেন যে আমার পরিবার খুব রক্ষণশীল, কিন্তু আপনি সংস্কৃতির দিকে এসেছেন
দিয়েছেন, অনেক সময় মনে হয় যে এটাকে দুই পিঠের কাজ যেন মনে হয়। কেন যেন রক্ষণশীলতা এবং সংস্কৃতি মনা এই দুটোকে কেন যেন বিপরীত শব্দ মনে হয়, কিন্তু আসলে কি বিপরীত? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আচ্ছা, আর রক্ষণশীলতা হচ্ছে আমার বাবার দিক থেকে ছিল, যেটা এখন স্মুথ, এখন সেটা মানে হয় না যে সে একটা তো এখন সময় পর, পছন্দ হ্যাঁ করে। এখন বাবাকে তো অনেকটা আমি ডিকটেট করি, হয় না যে আমি দেখছি আমার কথার এখন অনেক বেশি ভ্যালু। এটা বলছিলাম যে ছোটবেলার সময়টাতে, হ্যাঁ। আর আমি একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, আমার মার অনেক দায়িত্ব ছিল, হয় না যে চাচা ফুপু, আমরা অনেক কাজিনস, অনেক কিছু। তো তখন ওইভাবে তো যে বললাম যে আমার ভেতরে যে এই তৃষ্ণাটা ছিল, ওই আগ্রহটা ছিল, ওটা তো আমাকেও ডিসকভার করতে হয়েছে। আমি স্কুলে সবসময় নাচ গান খুব অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমার স্কুলিংটা ছিল না। তা আমি স্কুলিংটা আস্তে আস্তে আমার আগ্রহের জায়গা থেকে আমি এখন একদম মানে রীতিমতো সেভাবে, যেটা আমার কোন হয়তো সময় এসে আপনি নিজেকে মনে করলেন যে না, আমি শেখাবো নিজেকে? শেখাবো তো আমার ছোটবেলা থেকেই মনে হতো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সেই জায়গাটাকে আমি বাস্তবায়ন করার রূপ নেই যখন আমি ফার্স্ট হচ্ছে আমি কর্পোরেটে জব করি। তখন দেখতাম কি যে শুধু দেশীয় সংস্কৃতি না, আমাকে পাশ্চাত্যের সংস্কৃতিও আমাকে আকর্ষণ করে। আমি ওই এক সময় হঠাৎ করে এলিয়াস ফ্রান্সিসে যাই এবং আমি প্রচুর অনুষ্ঠান দেখি, আমি দেখতে যাই। আমি গতকালকেও কিন্তু নজরুলের অনুষ্ঠান দেখতে আমি ছায়ানটে গিয়েছি। তো ইটস নট অলওয়েজ যে আমি পারফর্ম করি তখন আমি যাচ্ছি, আমার দেখতেও অ্যাজ এ দর্শক আমার খুব পছন্দ, কারণ আমাকে তো নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কোনো কিছু করতে গেলে তো তার মধ্যে আসলে নিজেকে সেই বিচরণটা করতে হয় আসলে। তো সেটা ছিল। তো আমি যখন যাই ওখানে সালসা বাচাতা, হ্যাঁ, ল্যাটিনো ডান্স দেখি যে আমাকে ভীষণ আমার ভালো লাগলো, এটা তো আমি পারি। এবং দেখলাম কি যে আমরা বাইরে থেকে যে অনেক কিছু ধারণা করি, চিন্তা করি যে হয়তো অনেক ফাস্ট হবে, আমরা আমাদের জন্য, ইটস নট ফর আস, এটা হয়তো শুধু ফরেনার্সদের জন্য, কিন্তু মানে বাঙালিদের অত জন্য ট্যাপ না। ড্যান্সিং না, কিন্তু সালসা এন্ড যেটার কথা এটা না আরো বেশি অনেক সোভার ভাবে, যে স্লো মানে এন্ড খুব ইমোশনফুল একটা মাজিদ ডান্সিং। স্যার নামে একজন ছিলেন রাশিয়ান টিচার, উনি এখনো আছেন, আমার সাথে যোগাযোগ হয়, উনি এখন রিটায়ার করেছেন অনেক আগে। হি ইজ ভেরি সুইট, এবং উনি ইংলিশ পারেন না, বাংলা এত সুন্দর করে বলেন। এখন আমি পার্টনার কই পাবো? তো পরে আমার এক বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আমি তখন এমবিএ করছি, তো সেও বলেছিল, কিন্তু কেন জানি হয় না যে বাধা পড়ে ওর পা ভেঙে গেল বা কিছু একটা, আমি হচ্ছে খুব ডিটারমাইন্ড ছিলাম যে না এবার আমি করবই। তো আমি হচ্ছে অফিস করে আমি আবার এক্সিকিউটিভ এমবিএ করতাম, তো আমাকে 2 দিন করে সময় বের করতে হবে, এবং অফিস হচ্ছে এক জায়গায়, আমার বাসা সিদ্ধেশ্বরী, ওটা হচ্ছে ধানমন্ডি। তো এই যে ম্যানেজ করাটা, এবং ওইটা তো আরো যে বাসা থেকে আমি সালসা ডান্স করবো, এটা তো মানে এটাকে মনে হতো যে এটা যেহেতু একটা বিদেশি ফর্ম অফ ডান্সিং, তো সেই ক্ষেত্রে মানুষ মনেই করে যে আমাদের কালচারের সাথে মিলতে নাই পারে। হ্যাঁ, কিন্তু আমি যখন স্টার্ট করি আমি দেখলাম যে আই ফেল লাইক এটা মানে খুব হেভেনলি, এবং এত ভালো লাগতো যে হয় না আমরা তো কত স্ট্রেসফুল লাইফ কাটাই, কত কিছু, বয়সটা কম, তখন আমি ডিসকভার করলাম যে ওই জায়গাটা থেকে যে আমি পারছি এবং আমি আনন্দ পাচ্ছি। মানে যে কোনো কাজ আপনি যখন খুব আনন্দ নিয়ে করবেন, একই কাজ দেখবেন যে খুব সুন্দর। যেমন আমার রান্নার প্রতিও খুব আগ্রহ, কারণ আমি তো আমার মাকে বেশিরভাগ সময় রান্নাঘরে দেখতাম, এবং আমাদের বাসাটা সারাক্ষণ মানে আমাদের গ্যাদারিং লেগেই থাকতো আমাদের কিন্তু সব আমরা সময়। অফেরে বলছিলাম মা কিন্তু আগে ছোটবেলায় নাচ করতেন। হ্যাঁ, আমার মা এবং দাদার কথা শুনছিলাম, ভীষণ সুন্দরী, ভীষণ গুণী মহিলা, গান গাইতেন, নাচতেন। হ্যাঁ, তো যেটা হয় 19 বছর বয়সে বিয়ে হয়ে গেল, এত বড় সংসার, পরিবার, সবকিছু সামলাতে, এবং ওরা তো ওই সময় ভাবতে পারতো না আমরা যেটা ভাবতে পারি। তো উই আর ভেরি প্রিভিলেজড না, এটা তো আমার মা তো ভাবতেও পারে নাই। তো ওই জায়গাটা থেকেও আমার মা আমাকে ঘুম পাড়াচ্ছে, গান গাচ্ছে, ওই গানটাই আমি শিখে ফেললাম, এরকম গুনগুন করে গাচ্ছে। তো মা তো এটার বেশি কিছু করবে, এটা তো ছোটবেলায় ওরা নিজেরা করতো, এরকম কিছু ছিল। তো ওইটা এবং থেকে শ্রদ্ধা ছিল। আশা সিদ্দিকী আপনার দাদার কথা বলছিলেন। জি জি জি। তো ওই যে ফুপুরা, উনার যে মেয়েরা তো সবাই খুব প্রতিষ্ঠিত, এবং ডক্টর আশরাফ সিদ্দিকী আমার দাদা, এটা তো আমার জন্য ভীষণ গর্বের, কিন্তু আমি আমার কখনো সাংস্কৃতিক অঙ্গনে এটা কখনো আমি ডিসক্লোজ করি নাই। এই আর কি। তো আপুর আমার বাবার আপন মামা, এবং উনি ভীষণ রসিকতা করতেন, মানে আমরা তো নাতি, মানে ওই যে গার্লফ্রেন্ড বলতেন, খুবই মজা করতেন, দুষ্টামি করতেন। হ্যাঁ, তো সব সময় গেলে, এবং খুবই ভালো মানুষ, এবং খুবই রসিকতা করতেন, আমরা খুবই মজা পেতাম, মজা করতাম। সেটাই, মানে সংস্কৃতি যে আনাচে কানাচে আছে, না হলে এতগুলো সংস্কৃতির অঙ্গনে মন থেকেও তো আসতে হয়। তো আমারও মনে হয়েছে যে জেনেটিক কিছু প্রভাব তো আছে ডেফিনেটলি। এবার একটু শাহনাজ আপুর কাছে আসি, তার কাছে এসে আসলে যেহেতু আজকের বিষয়টা বলছিলাম যে সবাই মিলে সুন্দর, তো সেই ক্ষেত্রে আমি জানি যে খুব সুন্দর একটা কাজের সাথে আপনি জড়িত আছেন, যেটা কিনা সবার জন্যই। আপনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেন, এই ধরনের কিছু সমাজসেবামূলক কাজ আছে যেটা আসলে সবার জন্য হয়, সেখানে নিজের জন্য আসলে তেমন কিছু থাকে না, তবে সবার একটু উপকার হয়, সেই বিষয়টা একটু জানতে চাই। আমি হচ্ছে শাহীন কলেজে জয়েন করার পরে, সব কলেজগুলোই তো নানা ধরনের ক্লাব থাকে, বাচ্চারা নানা রকম ক্লাবের সাথে জড়িত থাকে।
তো এখানে আমার এবং আমার কিছু স্টুডেন্টের বাচ্চাদের মাথায় আসলো যে ব্লাড ডোনেশনের একটা কোনো কাজ করা যায় কিনা, ক্লাব করা যায় কিনা। তো ওরা আমার সাথে মিলে হেল্প নিয়ে তখন আমরা একটা ক্লাব করলাম। এটা হচ্ছে বিএফ শাইন কলেজ ঢাকা রেড হার্ট ক্লাব, ব্লাডের কালারটার সাথে মিলিয়ে আর কি রেড হার্ট নামটা দেওয়া হচ্ছে। তো আমরা যেটা করি আসলে আমার এখানে কলেজের বাচ্চারা তো খুব বেশি বড় না, ম্যাক্সিমামই 17-18 বছর বয়স। সবাই যে ব্লাড দিতে পারবে এমনও কোনো কথা নেই, কিন্তু আমি চাই যে ওরা অন্তত এটার সাথে যুক্ত হোক, তাদের মধ্যে থেকে যেন এই বিষয়টা আসে না ব্লাড দেওয়াটা কোনো ব্যাপারই না, এটা দেওয়া যায় এবং এটা দিলে যেটা হয় যে একটা মানুষের পাশে দাঁড়ানো হলো, সাহায্যের হাত বাড়ানো হলো। এবং সত্যি কথা কি, আমার মানে অনেক বাচ্চা আছে যে দেখা যায় প্রতি মাসেই কিন্তু ব্লাড দিচ্ছে। মানে অনেকেই বাচ্চারা 3 মাস পর পর তো দেয়, ওটা না, আমি বলছি যে প্রত্যেক মাসেই আমার ব্লাড যায় এবং বাচ্চারা দেয়। আর শুধু এটা না, ওদের ভিতরে যে জিনিসটা এসেছে যে এটা তো একটা সেবামূলক কাজ, সাথে সাথে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এইটার ওরা বিভিন্ন রকম কার্যক্রম করে। যেমন গরমকালে রিকশাওয়ালাদেরকে খাবার, এই ক্যাব দেওয়া, পানির বোতল দেওয়া, রোজার মাসে ছোট বাচ্চাদেরকে খাওয়ানো, গরিব বাচ্চাদেরকে ইফতারি করানো। যখন এই যে বন্যা হলো, লাস্ট যে বড় বন্যাটা হলো, আমাদের এই বাচ্চারা এই গলা পানি ঠেলে তারা ফেনী, কুমিল্লা এগুলো জায়গাতে গিয়ে তারা কিন্তু ত্রাণ দিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চারা। মানে আমার মাঝে মাঝে এত অদ্ভুত লাগে যে ওদের যে প্রাণ শক্তি আসলে ওদের ভিতরে, যেটা আমাদের এটা নাই, আমাদের কমে গেছে। কিন্তু ওদেরকে কিন্তু যে কোনো একটা কাজে বললে, ইনভলভ করলে, এ ধরনের সেবামূলক কাজ, ওরা সবাই মিলে ঝাঁপিয়ে আসে। তো আমি চেয়েছি যে এই স্পিরিটটা ওদের মধ্যে থাকুক, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের হাত ধরা, এই বিষয়টা থাকুক। এই জন্য আমি চেষ্টা করি যে ওদের সাথে ভালো কাজগুলোর সাথে থাকতে। এটা বেশ চমৎকার একটি উদ্যোগ, এবং এখানে একটু হালকা সময় দিতে হয় এবং মানুষের উপকার করার যে একটা মন মানসিকতা, সেইটা যদি মন থেকে না আসে তাহলে হয়তো সেই সময়টা আসলে বের করা সম্ভব হয় না। কিন্তু খুব মন থেকে চাইলে নিজের সেই সময়টা জোর করে বের করে হলেও সেখানে আসলে পার্টিসিপেট করার একটা আগ্রহ থাকে। বলতে চাই যে এরকম কাজগুলোতে আমারও তো আনন্দ পাই, এবং হয় না যে কিছু ভালো কিছু করলে আপনার মনের ভেতরে একটা ভালো লাগা তৈরি হয়। তো আমি এটাকে একটা ট্যাগলাইনই করেছিলাম যে ডু গুড ফিল গ্রেট, অর ডু সামথিং গ্রেট ইউ ফিল গুড। আমি তো যে অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ড, তো আমার একটা মনে হয় দ্যাট স্লোগান অর দ্যাট লাইন ঘুরে ফিরে এরকম চলে আসে, পে অফ লাইন। আমি নিজেকেই নিজে অ্যাপ্রিশিয়েট করার জন্য, অথবা আমার আশেপাশের মানুষকে অ্যাপ্রিশিয়েট করা। আমি আমার ক্লাবের একটু মোটোটা একটু বলি, আমার খুব ভালো লাগবে বলতে পারলে। সেটা হচ্ছে সবুজ বাঁচায় ধরার প্রাণ, রক্ত দিয়ে জীবন বাঁচান। এটার কারণটা কি, যে আমাদের পৃথিবীর ফুসফুসকে গাছ, হ্যাঁ, গাছ হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয় সারা পৃথিবীকে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনি ব্লাডটাও কিন্তু অক্সিজেন দিয়ে আমাদের শরীরে নিয়ে যায়, কে বহন করে, ব্লাড নিয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই মোটোটা বা আমাদের ক্লাবের যে মানে এটা, সেটা হচ্ছে সবুজ বাঁচায় ধরার প্রাণ, রক্ত দিয়ে জীবন বাঁচান। বাহ, সুন্দর তো, খুব সুন্দর। এবার এখন হলো গিয়ে, যেহেতু এতগুলো অঙ্গনের সাথে আছেন, সবগুলো তো শুনতে পারবো না, আবৃত্তি তো শুনতেই পারি একটা, তাই না? একটা কবিতা শুনতে চাই আপুর কাছ থেকে। হতেই পারে, আমরা একটু ইনফর্মালি গল্পের ছলে এখন যেহেতু নজরুল, একটু নজরুলকেই শুনি। আমি যদিও খুব প্রেমের কবিতা পড়ে থাকি, আমি পছন্দ করি, আমি সব জায়গায় বলি যে আমি হচ্ছে যে প্রেমের কবিতা, প্রেমের মানুষ, আমারও এইসবই পছন্দ এবং আমার সাথে প্রেমটা খুব যায়। এটা আমি বুলিং এর শিকারও হই, কিন্তু আমি বলি কারণ আসলেই যায়। আমি দ্রোহটা একটু কম করি, কিন্তু করতে তো হয় আমাদের এই অঙ্গনে। আর নজরুল আর রবীন্দ্রনাথ হচ্ছে যে হয় না যে একদম শক্তি সঞ্চার। আমি অনেক সময় অনেক ক্ষেত্রে হঠাৎ করে যদি কবিতা পড়তে হয় বা কিছু, আমি হয়তো রবীন্দ্রনাথের 4 লাইন হলেও আমি শুরু করি, একটা ভেতর থেকে একটা প্রাণ শক্তি মনে হয় সঞ্চার হয়। তো আমি আজকে একটু চেষ্টা করব, এখানে তো অনেক সময় আমাদের সাপোর্টিং কিছু থাকে, তো আমি একটু জাস্ট ঘরোয়াভাবে আমার মতো করে করছি। এটা একটু ছোট করে একটু ব্যাখ্যা দিতে চাই। এটা হচ্ছে আমি যে নাগরিক নাট্যাঙ্গনে থিয়েটারে আছি, ওখানে আমাদের তার যে স্কুলটা NNIT, নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা, যখন আমি শুরুতে ঢুকি, ওখানে যে আমাদের যে অনুষ্ঠানটা হয়, মানে আনুষ্ঠানিকভাবে যেটা হয়, সেখানে রিদিয়া পরিদি হক হচ্ছে আমাদের ডিরেক্টর ছিলেন। ওখানে একটা প্রোডাকশন হয়েছিল তবুও উল্লাস নামে, হ্যাঁ, এবং সেটা ছিল সৃষ্টি সুখের উল্লাসে। কবিতার সাথে, কবিতার লাইনগুলোর সাথে এক প্যারা করে করে কবিতা হচ্ছে, তারপর সেখানে আমাদের নাটক ছিল।
হ্যাঁ নাটকের অংশ বাহ। এবং গানের অংশ সবকিছু পূর্ণ মিলে একটা পরিবেশনা। পূর্ণাঙ্গ একটা প্রযোজনা। তো আমি জাস্ট শুধুমাত্র কবিতার অংশটা আমার মতো করে করছি। এটা তো বৃন্দ ছিল একসাথে, অনেক ব্যাপার। তো নিজের কবিতার মতো সাথে সাথে করে? আমরা গান গাচ্ছি, আবার মাঝখানে একটু ব্রেক দিয়ে অভিনয় শুরু করছি। করেছো। তো আমি আমার মতো করে, কিন্তু আমি নির্দেশনায় অবশ্যই রিদি আপুর নির্দেশনাটা এখানে আচ্ছা, চলো। ফলো করছি। আপুকে মনে করতেই হবে, আপুকে তো অনেক ভালোবাসি, আপুর প্রতি এটা শ্রদ্ধা থাকবে। জি, শুরু করি। আর নজরুলকে, কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমি একটু চেষ্টা করছি আমার মতো করে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি হা 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 হা, আসলো কাঁদন, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শোষল হুতাশ, আসলো উদাস শোষল হুতাশ। সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর, আজ তাই দেখি আর, বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শোষল ফাগুন, মদন মারে খুন মাখাতুন। পলাশ অশোক শিমুল ঘায়েল, ভাগ লাগে ওই দিগবাসে। গো দিগবালিকার পিতবাসে, গো দিগবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে, মোর চারপাশে, মোর চারপাশে, মোর চারপাশে, মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুনধরি ওই আসলো যত সুন্দরী। আজ কপট কোপের তুনধরি ওই আসলো যত সুন্দরী। কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে মোর, মুখ ফাটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, জল আসে, জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর। আসলো বাধা বন্ধহারা ছন্দ মাতুন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসেন শিউলি শিথিল, হাসলো শিশির দুবঘাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত জরায় মোরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাহ, চমৎকার 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 পরিবেশনা। এরপরে- অনেক দম লাগে, হ্যাঁ, অনেক আমি দম প্রয়োজন। করেছি। তারপরেও ভীষণ ভালো হয়েছে, যেহেতু এটা ইমপ্রম্পটু ছিল, উই ক্যান ইগনোর দ্যাট। এখনই আমরা একটা বিরতিতে চলে যাব এবং ফিরে এসে আরো অনেক আড্ডা হবে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আমরা আজ কিন্তু বেশ সৌন্দর্য নিয়ে কথা বলছি। জীবনের নানান অঙ্গন নিয়ে কথা বললেই সেটা সৌন্দর্য আপনা থেকেই আসলে দেখা যায়। তো সেই ক্ষেত্রে জীবনের নানান অঙ্গন, ভাবনা চিন্তার সৌন্দর্য সব কিছু নিয়ে আলাপ করতে চলে আসুন আজকের আড্ডায়। যেমন আজ এবং পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া আছে, যেটা দেখে আপনারা ফলো করে চলে আসবেন অতি দ্রুততার সাথে। সেভাবেই শাহনাজ আপুর কাছে আসতে চাই যে জীবনের সৌন্দর্য নিয়ে যদি কথা বলি, জীবনের কোন ব্যাপারটা আপনার কাছে আলাদা রকম করে খুব সুন্দর? আমার তো মনে হয় যে বেঁচে থাকাটাই সুন্দর। আর আমার কাছে যেটা মনে হয়, আমার ক্ষেত্রে এটা আমার পার্সোনালি, যে আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড সবাই মিলে আমি যখন বাসায় থাকি, আমার কাছে সেটা সবচেয়ে সুন্দর লাগে। হ্যাঁ, আমার কাছে খুব এক্সক্লুসিভ লাগে। মানুষ আমার বলে যে কাছে- বিলাসিতা আসলে 5 স্টার 7 স্টার হোটেলে না, গিয়ে ঘোরা আসলে বা না। খুব লাক্সারি কোনো একটা আউটিং এ যাওয়া, কিন্তু আমার কাছে মনে হয় এগুলোতে আমি অত এনজয় ততটা করেও দেখিনি যতটা না এই ঘরের ভেতর যে একটা, ওই যে একটা বাসায় ছোট বাচ্চারা থাকলে হুট করে হেসে ওঠে না, হ্যাঁ, হ্যাঁ। এটা আমার কাছে খুব এক্সক্লুসিভ লাগে। ভালো লাগে, কারণ একটা সময় পর আমার কাছে মনে হয় এইটা হচ্ছে মানুষের জীবনের একটা গোল্ডেন পিরিয়ড।
একটা সময় পর বাচ্চারা আস্তে আস্তে চলে যাবে, বাসা খালি হতে থাকবে, এবং একবার বাসা খালি হওয়া শুরু হলে ওই বাসাটা কিন্তু আবার আগের মতো আবার ভরে না। তো আমার কাছে এই টাইমটা আমি এনজয় করি, যখনই সবাই আমরা একসাথে বাসায় থাকি। এটা থাকা খুব কম হয়, কারণ আমার 3 মেয়ে, তো এক একজন এক এক জায়গায় পড়ে, এক একজন এক এক টাইমে বাসায় আসে, কারোর সাথে কারোর সবসময় যে একসাথে হওয়া হয় তা না, কিন্তু তারপরে যতটুকু সময় থাকি আমি ওটা খুব এনজয় করি। ইনফ্যাক্ট আমার মাঝে মাঝে মনে হয় কি যে আচ্ছা কাজ টাজ কিছু না করি, চাকরি বাকরি কিছু না করি, বাসায় থাকি ওদের সাথে, হ্যাঁ, সেটাও ভালো লাগে। তো এটা আমার কাছে মনে হয় যে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। একদমই, টানা 2 সপ্তাহ কাজ করার পরে আমারও এটা মনে হয় যে হ্যাঁ। আমি কিচ্ছু করতে চাই না, আমি ঘরে থাকতে আবার চাই। উল্টোটাও আছে, ঘরেও বেশি দিন থাকলে আবার তখন হ্যাঁ, আবার মনে হয় যে তখন না বাইরে একটু বের যেতে হই, ইচ্ছে এটা করে। হ্যাঁ সেটাও মনে হয়। আসলে সব কিছুরই দরকার আছে। হ্যাঁ, ওটাই, কাজটাও মানে আনন্দ। একটা ব্যালেন্স আমার মনে হয় সেটাই, যে যে কোনো কাজটাও কিছুর আনন্দ। পরিমিতি বোধটার আসলে খুব অবশ্যই, গুরুত্ব আছে। প্রয়োজন। কোনো কিছুই একঘেয়ে আসলে না ভালো লাগে না। মনোটোনাস কোনো কাজই ভালো লাগে না, একদমই তাই। কাজটাও একটা আনন্দ। কোনো একটাতে এক্সিস্টও করা যায় না, কোনো একটা কিছু দিয়ে আমি না আমার জীবন ওটাই পার করে মনোটোনাস দিব। হয়ে যায় আর কি, হ্যাঁ, তখন আর ওই যে সকাল 9টায় ঘুম থেকে বা 8টায় 7টায় ঘুম থেকে উঠে 5টা পর্যন্ত টানা কাজ করা, ওই কর্পোরেট লাইফেরও আমার মনে হয় একটা মনোটোনি ক্লান্তি আছে, আছে, তাই না? হ্যাঁ, একটা ক্লান্তি ক্লান্তি আছে। আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজেকে আসলে একটা নিজের মতো করে ব্রেক দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার একটু বলি, যেমন বাসায় তো থাকলে কাজ তো করতে হয় আমাদের সবাইকে, আমরা যতই বাইরে কাজ করি আর যাই করি না কেন আমাদের বাসার কাজ করতে হয়। মাঝে মাঝে আমার মনে হয় যে যখন আমার ভালো লাগে না, আমি নিজেও একটু বাইরে গিয়ে ঘুরে আসি একা, কোথাও একটা বসে একটু কফি খেলাম, একটু মার্কেটে নিজে ঘুরলাম, এটাও একটা আনন্দ। এই যে নিজেকে একটু সময় দিতে পারা, নিজের সামনে দাঁড়ানো, এটা একটা বড় ব্যাপার। আমার মনে হয় সব মেয়েদেরই এটা করা উচিত, যে নিজের জন্য একটু কিছু কয়েক মিনিট হলো, কয়েক ঘন্টা হলো একটা সময় রাখা উচিত। আর সেই কারণেই আপনার একটা কঠিন চাকরি থাকার পরেও দেখা যায় যে আপনি কিন্তু নিজেকে সংস্কৃতির নানান অঙ্গনে খানিকটা ব্যস্ত চেষ্টা করি। রাখেন, অ্যাক্টিভিটির ভেতরে চেষ্টা করি। থাকেন, যাতে করে পুরো জীবনটা যাতে মনোটোনাস না অবশ্যই। হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে একটু গান 2-4 লাইন শুনতে পারি এখন? হ্যাঁ অবশ্যই শোনা যায়, যদিও আমি আজকাল আসলে প্র্যাকটিস করি না, সত্যি কথা, এটা এমন না যে গেতে বলা হলো বলে তা না। তবে গানটা আমার প্যাশন, আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, একটা পুরাতন দিনের প্রেমের গানই গাই একটা। আমি একটু দেখে করি, কারণ আমার এমন হয়েছে এখন কোনো লিরিক্স আসলে আর মনে থাকে না। একটা সময় সব গানের লিরিক্স মনে থাকতো, এখন সব গানের লিরিক্স আমি ভুলে যাই। আমি যে গানটা করছি, আমি একটু সেটার গীতিকার সুরকারের যদি বের করতে পারি একটু বলি। সুধীন দাশগুপ্ত সুরকার, আর কথা হচ্ছে প্রণব রায়ের। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকো মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়।
যা আছে থাক না, করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। যা আছে থাক না, করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। মনের আলোয় চিনে নেব পথ, তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। বাহ বাহ, চমৎকার। ভুল হয়ে যায়, কথা মনে থাকে না না, ইটস রিয়েলি ফাইন। আর কথা আমরা তো আসলে আজ মনে কোনো থাকে না। গানের অনুষ্ঠানে নই, বরঞ্চ এটা তো আড্ডা, সেটাই। আড্ডায় যা ইচ্ছে তাই করব। আমরা এখন একটু জুমে চলে আসি। ওদিকে আমি দেখতেই পাচ্ছি আমাদের সাথে বেশ কিছু আপুরা যুক্ত হয়েছেন। আমাদের সাথে ওদিকে আছেন হলো, আমি স্ক্রিনে বেশি দূরে দেখতে পাই না, এটা একটা অসুবিধা। পরমা আপুর যিনি বৌমা, তার নামটা আরেকবার একটু তার কাছ থেকে শুনে নেই, একটু আনমিউট করে বলবেন। আপু, হ্যাঁ, আপনার নামটা আমি লেখা থাকে না বলে ভুলে যাই, তাড়াতাড়ি বলুন নামটা নাম বলুন। হচ্ছে ফারিহা। আরেকবার। ফারিহা। ফারিহা, ফারিহা, ফারিহার কাছে আসি। ফারিহা, একটু এসে জানতে চাই যে সবাই মিলে একসাথে সুন্দর লাগে সবকিছু, নাকি একা একাও একটা মজা আছে? না, যখন দেখি পরিবারে মা বাবা আমাদের সবাই তো ফ্যামিলি সবাই তো যখন দেখি সুন্দর। তবে ব্যতিক্রম বিষয়ে বলতে চাচ্ছি আমার শাশুড়ি আম্মুর কথা। হ্যাঁ। আমার শাশুড়ি আম্মুর মতো সুন্দর মানুষ, সুন্দর চরিত্রের মানুষ মানে কখনই হয় না। মানে উনি যেরকম সুন্দর, উনি কিন্তু আমার থেকে অনেক বেশি সুন্দর। ওনার মুখটা দেখলেই মনে হয় শান্তি। মানে ওনার ব্যবহার, আচার আচরণ, মানে অনেক কিছুই আমাকে সে মুগ্ধ করে কোথায় সুন্দর যখন মানুষটা, দেখি। কোথায়? এখন সুন্দর মানুষটা আমার কাছে নাই। উনি এখন চাঁদপুর থাকে, কারণ উনি তো আচ্ছা, ফোনের আচ্ছা। বেসিক্যালি কিছু বুঝে না। আমি থাকলে ওনার পাশে হয়তো ইয়ে করতে পারি, কিন্তু আমার তো এখন পরীক্ষা চলে, এজন্য আমার ঢাকা আসা। আচ্ছা আচ্ছা। মানে আমাদের খুনসুটি, মানে আমরা ঘরে থাকলে মনে হয় পরিবেশটাই সুন্দর। বাহ, চমৎকার। এবং তাকে অনেকদিন ধরে লাইভে দেখছি না, সেই জন্য আরো চিন্তা করলাম যে তিনি হ্যাঁ, হ্যাঁ। ভালো আছেন, সুস্থ ওনার কাছ আছেন থেকে কিনা। আমি দূরে আছি, এজন্য মানে উনি আমার কাছে নাই, এজন্য ওনার জি ইয়েটা জি, আমি ঠিক অ্যাড আছে। হচ্ছি আর কি। অনেক ধন্যবাদ। এবার একটু নাজনীন আপুর কাছে আসি। নাজনীন আপুর কাছে এসে একটু শুনি, এরকম থাকতে পারি। একটু আনমিউট করে দেখি নাজনীন আপু আছে কিনা, শুনতে পাচ্ছে কিনা। উপরে উপরে যে আপু আছে, তানিয়া, তানিয়া নওয়াজ আপুর কাছে আসি আমি। তানিয়া আপুর কাছে আসি। তানিয়া আপু, তানিয়া আপুর কাছে এসে একটু শুনি। আপু কি শুনতে পাচ্ছেন? আপুর ইন্টারনেটে প্রবলেম। মিষ্টি আপুর কাছে চলে আসতে চাই একই সাথে। মিষ্টি আপু, আপনার কাছে আসতে চাই, আজকের বিষয় নিয়ে আসতে চাই যে সবাই মিলে সুন্দর। শুভ সন্ধ্যা আপু। অবশ্যই সবাই মিলেই সুন্দর, 10 মিলে করি কাজ, হারি জিতি নামে কাজ। আমি মনে করি একটি আনন্দ যদি আমরা সবাই মিলে করি, সেই আনন্দটা শত গুণ বেড়ে যাবে আপু। আমি নিজে একা থাকতে কখনো পছন্দ করি না। আমার বাবার বাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি, আমি শ্বশুর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলিতে এতদিন থেকেছি, এবং আমি যখন আনন্দ করি আমি সবাইকে সাথে নিয়ে করি। আমার একা কিচ্ছু ভালো লাগে না, শুধু নিজে স্বামী সন্তান নিয়ে আমার ভালো লাগে না আপু। মনে হয় সবাইকে নিয়ে থাকি। আর আসলেই ভালো সবাই মিলে যদি একসাথে সুখ দুঃখ ভাগ করা যায়। দুঃখটাই নাই বা করলাম, সুখটা ভাগ করে নিলাম, ক্ষতি কি তাতে, তাই না আপু? একদমই তাই। এবং আমি আপনার সাথে একমত, কারণ আমি নিজে মানুষটা খুব সোশ্যাল না, আমি ঘরের ভিতর একা একা থাকি, কিন্তু আমার তারপরও জানতে হবে যে বাসা ভর্তি মানুষ আছে। মানে আমি যাব না সব রুমে, কিন্তু আমার বাসা ভর্তি মানুষ লাগবে, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি একটু তানিয়া নওয়াজ আপুর কাছে আসতে চাই এখন। তানিয়া আপু, আপনার কাছে এসে শুনতে চাই সবাই মিলে সুন্দর এই বিষয়ে কিছু। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। স্টুডিওতে যারা আছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। এখানে ফারিন তামান্না আছে, ও আমার একজন সহযোদ্ধা বলেন অথবা সহশিল্পী বলেন, আমরা একসাথে কাজ করি সংগঠনে। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ফারিন। অসংখ্য আশা করি ধন্যবাদ অনেক আপু, ভালো আছো, আপনাকে দেখা দেখে হবে সামনে। খুব ভালো লাগছে আপনাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ। তো খুবই সুন্দর টপিক আজকে, যে সবাই মিলে সুন্দর। তা আমি মনে করি যে শুধু আমরা সবাই মিলে সুন্দর না, আমাদের চারিপাশে যা কিছু আছে
আমি শুধু যদি আমার ফ্যামিলি নিয়ে সুন্দর থাকি তাহলে আমাদের আশেপাশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো হতেই থাকবে। তো সেই জন্য আমি মনে করি আমি সুন্দর থাকবো, আমার পরিবার সুন্দর থাকবে, এবং আমি যা আমার আশেপাশে যা কিছু আছে পরিবেশে সেগুলো নিয়ে আমি সুন্দর, আমরা সুন্দর থাকবো। সবকিছু মিলে পরিবেশের যে কোনো কিছু হতে পারে, গাছপালা হতে পারে, পশু পাখি হতে পারে, একদমই সবকিছু মিলে আমাদের জীবন, আমাদের সম্পর্ক, সেটা হতে পারে সুন্দর। মানুষে মানুষের সম্পর্ক, সেটা হতে পারে পরিবেশ থেকে সম্পর্ক। তো অনেক সেইগুলো ধন্যবাদ, আমাদেরকে আসলে অনেক ভুলে গেলে ধন্যবাদ চলবে তানিয়া না। আপু, খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। Thank you হাসিনা so আপুর much. কাছে আসতে চাই। হাসিনা আপু, আপনিও তো সবাই মিলেই থাকেন, তা আপনি তো একলা থাকতেই পারেন না, তো সেই ক্ষেত্রে আপনার কাছে শুনি সবাই মিলে কেমন সুন্দর। আসলেই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। সবাই মিলে থাকার যে কি আনন্দ হন আপু, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। সেটা অফিস বলো, হ্যাঁ বাড়ি বলো, আত্মীয় স্বজন বলো, যেখানেই যাই, দেখা গেছে যে যখন বাচ্চারা স্কুলে পড়তো না বা কলেজে পড়তো, মোটামুটি কলেজ স্কুল ভার্সিটি তো সবারই শেষ, শুধু ছেলেটা পড়তেছে, ওদের চেয়ে ওদের বন্ধু বান্ধবের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল জানো। মানে এই যে সবাই মিলে, পরিবার বলো, পরিবার কোথাও বেড়াইতে গেলে, কোনো আত্মীয়র কোনো প্রোগ্রাম থাকলে ওখানে গেলে দেখা গেছে যে খুঁজতে থাকে সবাই, হাসিনা আপা আসছে না, বা আন্টি আসছে না, খালামণি আসছে না। তো এই যে একটা মানে ভালো লাগা বা ভালোবাসা পাওয়া মানুষের কাছ থেকে, বা এরা যে আমাকে খোঁজ করতেছে যে না ওই বাসাটা হচ্ছে জমতেছে না, আপু আসে নাই, এই ভাবি আসে নাই, বা এই যে একটা ভালো লাগা ভালোবাসা, এটা অন্যরকম একটা আনন্দ। মানে এটা আসলে উপভোগ করারও প্লাস ভালো থাকারও। কিন্তু সবাই মিলে যে কোনো কাজ তুমি করে দেখো, মন্দ কাজটা অনেক সহজে তুমি সেটা সমাধান করতে পারবা, ভালো কাজটা আরো আগায় যাইতে পারবা। কারণ এটা তুমি একা যতক্ষণে যুদ্ধ করে যাবা, ওইখানে যদি তোমার পরিবারের বলো বা ছেলে মেয়ে বলো, স্বামী বলো, এবং তোমাকে আশেপাশে সহযোগিতা করে মানুষ আগায় যুক্ত নেয়, হলে তুমি ওটা কিন্তু আসলে অনেক দ্রুত একসাথে অনেক খুব সহজে স্পিড আপ এগিয়ে হয়। যাবে। ইয়েস, অনেক ধন্যবাদ হাসিনা আপু। নাহিদা নেলি আপুর কাছে আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে আজকের বিষয় নিয়ে শুনি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আসলে সবাই মিলে তো আসলে সুন্দর এবং আনন্দ সবচেয়ে বেশি। যখন আমার আগে যখন যৌথ ফ্যামিলি ছিল তখন তো কত আনন্দ ছিল ফ্যামিলিতে, কিন্তু এখন আমাদের এক এক পরিবার যখন হয়ে গেছে ওই আনন্দটা কিন্তু নেই। তো যখন আমাদের ফ্যামিলি বলি, যখন আমরা সবাই দিন শেষে একত্র হই তখন কত যে মজা, কত আনন্দ, গল্প গুজব। তো তেমনি সে আমার কর্মক্ষেত্রে হোক, সব আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা যখন একত্র হয়ে আসলে অনেক সুন্দর, অনেক আনন্দ। একা কোনো কাজে কিন্তু সেটা শুধু একা নিজের জন্য, কিন্তু সবাই মিলে এটা আনন্দ অন্যরকম। একদম একদম, আমাদেরও সবাই মিলেই ভালো লাগে। এই জন্য আমরা লেডিস ক্লাবে শুধু দুইজনের সাথে কথা বলি না, আমরা একেবারে পুরো দেশকে, পুরো পৃথিবীর মানুষদেরকে একত্র করে আড্ডা দিতে পছন্দ করি, এবং লেডিস ক্লাবও সবাইকে সাথে নিয়ে একসাথে উপভোগ করার ব্যাপারেই বিশ্বাসী। আমরা একটা বিরতি নিয়ে এসে আরো নিজেদের আনন্দে মেতে উঠবো। অবশ্যই থাকুন সাথে, নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর, এবং এমনই একটা সময় যে সময় আমাদেরকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হয়, তবে যেতে ইচ্ছে করে না। একদমই যাবার বেলায় চলে এসে সবার কাছ থেকে ছোট ছোট করে শুনবো। একদম শেষ মুহূর্তে সোনিয়া আপু এসে যুক্ত হয়েছেন। সোনিয়া আপু, আজকের বিষয় সবাই মিলে সুন্দর, ছোট্ট করে এক দু লাইনে আপনার কাছে কিছু শুনে নিতে চাই। একদম লাস্টে জয়েন হলাম। আমি আমার বাবার বাড়িতে আসি, কিন্তু মানে মনে ছিল না আজকে শনিবার, সময় জানি কিভাবে পার হয়ে যায়। তাহলে মনে হলো এখন যে আমরা যে এই যে সবাই মিলে আসি, এটা তো একটা সুন্দর, সবাই মিলে আসলে সুন্দর। মানে একদম মানে ছোট্ট একটা জিনিস যখন সবাই মিলে ভাগ করে খাবা, দেখ সেটাও একটা সৌন্দর্য, সেটাও একটা মজা, সেটা একটা আনন্দ। একদমই একদমই তাই, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবং আসছিলাম ফারিন আপুর কাছে, একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল শুরুতে, ওটা নিয়ে তখন কথা হয়নি তাও। সেটা হলো যে যখনই মানুষ দেখা যায় যে যখন সে কনজারভেটিভ হয়, তখন দেখা যায় যে আমরা যখন রিলিজিয়াস হই তারা এটাকে খুব অন্য চোখে দেখে। আমি রিসেন্টলি একটা ঘটনা দেখছিলাম যে একজন হিজাবি ছোট একটা মেয়ে, ও ড্রামস বাজাচ্ছে, বাট ও হিজাব পরে আছে বলে সেটা বেশ একটা বিতর্কের সৃষ্টি করে, এবং এটাকে অনেকেই অ্যাকসেপ্টেবল চোখে দেখে না। তো এটার বিষয়টা আপনার কাছে একটু ছোট করে শুনতে চাই যে কেন এটা খুব নেগেটিভ। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নাম্বার ওয়ান হচ্ছে যার যার চয়েসের জায়গা নিয়ে আসলে অন্য কারো কথাই বলা উচিত না। হ্যাঁ, সেটা যদি অন্য কারোর জন্য ক্ষতিকারক না হয়, সেটা যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে ব্যক্তিগত স্বাধীনতা বলে তো একটা ব্যাপার থাকেই। আর এর বাইরে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, এবং আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি একটা রিলিজিয়াস ফ্যামিলিতে বিলং করি, আমার বাবা 3 বার হজ করেছেন, অগণিতবার ওমরা করেছেন, উনি সৌদি আরবে একটা অনেক বড় সময়, লম্বা সময় ছিলেন। তো
সেই পরিবারের মেয়ে হয়ে আমি যে সাহস পাচ্ছি এত কিছু করতে বা কিছু, কারণ আমার কাছে এটা কন্ট্রাডিক্টরি কখনোই মনে হয় না। হ্যাঁ, তো আমি যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি, আমার যে রিলিজিয়াস প্র্যাকটিসটা নেই বা আমি করি না, আমার কাছে যেটা মনে হয় যে এটা আমরা করি এন্টারটেইনমেন্টের জন্য। আর রিলিজিয়াস প্র্যাকটিসটা আমি আমার কথা বলবো না, যারা করছেন বা করেন সেটা নিশ্চয়ই সৃষ্টিকর্তাকে খুশি করবার জন্য এবং তার নিজের মনের শান্তির জন্য। তো এই বিলিফটা মানে এটা কখনোই জাজমেন্টাল হওয়া উচিত না। একজন সংস্কৃতি কর্মী অবশ্যই দুটো পুরো আলাদা জিনিস, তার বিলিফ থাকবে, বিশ্বাস। ধর্মটা তো আসলে বিশ্বাস না, এবং ধর্মের কথাগুলো তো আসলে খুব শান্তির হয়, সুন্দর হয়। যারা এটাকে মানে আমাদের কাছে অনেক ক্ষেত্রে হয়তো নেগেটিভলি প্রকাশ করা হয়, কিন্তু আসলে ধর্ম তো সুন্দর একটা বিশ্বাস আমাদের যে কথাগুলো। হ্যাঁ, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা যা করে থাকি এটা মানুষকে আনন্দ দেয়, কখনোই ক্ষতিকারক না। তো আমার কাছে মনে হয় একজন মানুষ দুটাই করতে পারে এবং দুটা কখনোই এক মানে কি বলবো, যেটা কন্ট্রাডিক্টরির জায়গা অবশ্যই রাখে না। একদমই তাই। আর তার সাথে একটা লাইন আমি যুক্ত করতে চাই আমাদের আজকের লাইনের সাথে, যে একসাথে যে সবাই মিলে সুন্দর, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। কারণ আমি যে কাজটা করতে পারছি এখন, এটা তো আমার বিয়ের পর বিশেষভাবে, তো এই জায়গাটা আমি বলি না, এটা বলতেই হবে, এটা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য। কারণ সে আমাকে যে পরিমাণ স্পেসটা দেয়, যে রেসপেক্টটা দেয় এবং যেই অ্যাপ্রিসিয়েশনটা দেয়, এটা আমি অনেক মানে সেই রেসপেক্টের জায়গাটা আমার তার প্রতি কাজ করে, হয়তো আমরা কেউ কাউকে বলিই না। আমি যে এত আনন্দ নিয়ে এবং অতটা মানে সেই জন্য আমার সংসারের প্রতি বা তার প্রতি রেসপন্সিবিলিটির জায়গাটা আমি ঠিক রাখতে পারি উইথ রেসপেক্ট। হ্যাঁ, তো এটা অনেক বড় ব্যাপার, সবাই মিলে সুন্দর পরিবার আমার কাছে অনেক বড়। তো আমি যে সবকিছু মিলে কাজ করতে পারছি এবং সুন্দরভাবে করতে পারছি, তো অবশ্যই এটা আমি তো বলবোই যে সবাই মিলে চমৎকার চমৎকার। এবং আপুর কাছেও আসে, এবং আপু যে কথাটা বললেন সেই কথাটা ধরেই একটু এগোতে চাই। যে আমার কাছেও মনে হয়েছে যে ধর্ম যদিও জাতিগতভাবে আমরা একটা ধর্মে বিশ্বাসী বা একজন আরেকটা ধর্মে বিশ্বাসী, কিন্তু যে কোনো ধর্মের মেসেজ হলো পিস, এবং সাথে এটা তারপরও আমার কেন জানি মনে হয় এটা ওয়ান টু মাল্টিপল কানেকশন না, এটা ওয়ান টু ওয়ান ওয়ে। একটা মানুষ ধর্মের যে জায়গাটা পালন করে সেটা আমার মনে হয় এটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আমার সাথে আমার সৃষ্টিকর্তার সম্পর্ক, অবশ্যই এবং ব্যক্তি বিশেষে সেটা সৃষ্টিকর্তা জাজ করবেন নাকি আশেপাশের মানুষ। এই বিষয়েও একটু শুনি এবং সবাই মিলে সুন্দর সেই বিষয়টাও শুনবো। একদম, আমি এটা একদম আপনার সাথে একমত, যেটা আসলে ওয়ান টু ওয়ান। আমি কি করব, আমি কি করছি, আমার কাজের জন্য কিন্তু আমি জবাবদিহি একজনের কাছে দিব, আমি আশেপাশের কারো কাছে জবাবদিহি দিব না। এটা একটা বিশ্বাস। আর সৃজনশীলতাটা হচ্ছে একটা সুন্দর কাজ, যতক্ষণ না পর্যন্ত সেটা অশ্লীল কিছু হয়। আমার কাছে যদিও এটা আপেক্ষিক, তারপর আমার কাছে মনে হয় যে সৃজনশীলতা কথাটার মধ্যেই তো একটা সৌন্দর্য আছে, তাই না? এখন আমি একটা কাজ যেটা আমার মনে আনন্দ দিচ্ছে, আশেপাশের মানুষকে আনন্দ দিচ্ছে, তাকে হার্ম করছে না, তো তার জন্য তো আমি জবাবদিহি যদি করতে হয় আমাকে, সেটা আমি অন্যদের কাছে করব না, আমি আসলে আমার সৃষ্টিকর্তার কাছেই করব। এটা হচ্ছে একদম আমার কাছে এখন চলে আসছে, হ্যাঁ, এটা আমার কাছে 1 মিনিট আছে, একদম সবাই মিলে অবশ্যই সুন্দর। আমরা আজকে তামান্না, আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটাতে আমাদের ফ্যামিলির প্রত্যেকের যদি কন্ট্রিবিউশন না থাকতো আমরা কিন্তু থাকতে পারতাম না। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমার আব্বা আম্মা দেখেছেন বলে আমি সেই সময়টা বের করতে পেরেছি, কাজ করতে পেরেছি। আমার হাজবেন্ড আমার পাশে থেকেছেন, সেই জন্য আমি সেই কাজগুলো করতে পারছি। আলটিমেটলি সবাই সবাইকে, এই সমাজে যারা আছে সবাই সবাইকে যদি হেল্প করে ভালো কাজটাতে আগায়, মানে আগিয়ে দেয়, রাস্তাটা যদি দেখায়, তাহলে তো সবাই মিলে সুন্দর থাকাই যায়। হ্যাঁ, আর কোনো ভুল ত্রুটিগুলোকে সমালোচনা দৃষ্টিতে দেখা, কাউকে একেবারে অ্যাকিউজ করা না যে না তুমি দোষী, কেন তোমার কি ভুল হয়েছে, আমরা সবাই মিলে ঠিক করি, আমরা জাজ না করি, আমরা সেই ভুলটাকে শুধরাই এবং সবাই একসাথে এগিয়ে যাই যে কোনো ভালো কাজ। আমার মনে হয় খুব ইজি, লাইফটা আসলে খুব সিম্পল, এত কমপ্লিকেটেড কিছু না। এটাই বেশ সুন্দর। এবং দুজনের সাথে কথা বলে আমি তো অনেক কিছু জানলাম, শিখলাম। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের কাছে এসে আড্ডা দেওয়ার জন্য। আমাদের অনেক ভালো লাগলো, ভীষণ খুবই ভালো লাগলো। আর আমরা তো অনেক দুজনই গল্প করি, আমাদের গল্প তো আর শেষ হলো না, টু বি কন্টিনিউ, কিন্তু ভীষণ ভালো লাগলো। একদম একদম, আমরা আমাদের আয়োজনের পরেও গিয়ে গল্প করব অবশ্যই। এবং সাথে আমাদের জুমের বন্ধুরা সবসময় প্রাণোচ্ছল করে রাখেন আমাদের আড্ডাটি, এবং সাথে যারাই যুক্ত হয়েছেন, যারা টেলিভিশন রোপারে আছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সাথে সবাই মিলেই সুন্দর, পরের আড্ডাতে আরো সবাই মিলে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি।